বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় ভ্রমণের এই অসাধারণ যাত্রায় আজকে আমরা ঘুরে দেখব সবুজের সমুদ্রে ঘেরা কাজী অ্যান্ড কাজী টি স্টেট ও রিসোর্ট আর কালজয়ী ইতিহাসের সাক্ষী শান্তিমাখা প্রকৃতিতে ভরা মহারাজার দিঘি, সাথে পঞ্চগড়ের আরও কিছু দর্শনীয় স্থান। করলাম রে দুরন্ত পরবাসী। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। বাংলাবান্দা 0 পয়েন্ট ভ্রমণ শেষে আবার গাড়িতে উঠে বসলাম। ডান পাশে দৃশ্যমান হচ্ছে বাংলাবান্দা ইমিগ্রেশন অফিস। এখান থেকেই ভারতগামী ও ভারত থেকে আগত যাত্রীদের ইমিগ্রেশন ও কাস্টমস সম্পূর্ণ করতে হয়। আর একটু সামনে এগোলেই বাংলাদেশে প্রবেশের সুবিশাল তোরণ, যে তোরণ ভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের স্বাগত জানানোর জন্যে ঠায় দাঁড়িয়ে আছে। আর একটু সামনে গিয়ে আমরা বামের এক পার্শ্ব রাস্তায় প্রবেশ করলাম। তারপর গ্রাম্য রাস্তা, ছোট ছোট বাজার আর মেঠো পথ পাড়ি দিয়ে এগিয়ে যেতে লাগলাম। রাস্তার দুপাশে সবুজ, মাঝে মাঝে ছোট বাজার, চা বাগান আর পাহাড়ের আবছা রেখা। বাংলাদেশের সবচেয়ে উঁচু সমভূমির জেলা পঞ্চগড়। এখানকার হিমালয়ের নৈকট্য, মনোরম আবহাওয়া আর প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের কাছে দারুণ আকর্ষণীয়। সমতল, উচ্চভূমি আর ঠান্ডা আবহাওয়ার কারণে এখানে চা চাষ হয় অনন্য মানে। আর সেই চায়ের জন্যেই আজ আমরা যাচ্ছি দেশের একমাত্র অর্গানিক টি ব্র্যান্ডের জন্মভূমি কাজী অ্যান্ড কাজী টি স্টেটে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কাজী অ্যান্ড কাজী টি স্টেটের মূল প্রবেশদ্বারে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই টি স্টেট এবং কটেজের বেহাল ও ভগ্নদশা। কটেজে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ। প্রধান ফটক থাকে সর্বদা তালাবদ্ধ। স্টেটের নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকে। ভিতরে প্রবেশ করতে লাগে বিশেষ অনুমতি বা রেফারেন্স। আমরা অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে এসে দেখা হয়ে গেল আমার বর্তমান কর্মস্থলের সহকর্মী হিরণ ভাই ও তার পরিবারের সদস্যদের সাথে। কেমন লাগছে বলেন? ভালো লাগছে? বলেন কেমন লাগছে কাজী অ্যান্ড কাজী টি স্টেট এসে? কাজী অ্যান্ড টি স্টেটের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। যতটুকু আমরা ঘুরে দেখলাম, যদি ব্যবস্থাপনা একটু সুন্দর হতো তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো। তবে পরিবেশ খুব সুন্দর, ঘোরার মতো জায়গা এবং খুব সুন্দর সুন্দর ফটো উঠছে এখানে। যাক, কি বাবা বলো, কেমন আছো? কাজী অ্যান্ড কাজী বাংলাদেশের প্রথম এবং একমাত্র অর্গানিক ট্রি ব্র্যান্ড। এখানকার চা চাষ হয় সম্পূর্ণ জৈব পদ্ধতিতে, কোনো রাসায়নিক ছাড়াই। 2000 সালের দিকে শুরু হওয়া এই উদ্যোগ এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারেও যথেষ্ট সাড়া ফেলেছে। আপনি এখানে আসলে শুধু চা বাগান দেখছেন না, একটি পরিবেশ বান্ধব টেকসই কৃষি ব্যবস্থার মডেলও দেখছেন। টি স্টেটের মাঝে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কাজী অ্যান্ড কাজী রিসোর্ট। রিসোর্টের চারপাশে সবুজের সমারোহ, চা বাগান, লেক, ছোট কাঠের কটেজ আর খোলা আকাশ। আপনি যখন প্রবেশ করছেন তখন মনে হবে প্রকৃতি যেন আপনাকে কোলে তুলেছে। রিসোর্টের প্রতিটি কটেজই তৈরি হয়েছে পরিবেশ বান্ধব কাঠ দিয়ে, সাজানো হয়েছে মিনিমালিস্ট এলিগেন্স দিয়ে, কিন্তু বিধিবাম। এখন সম্পূর্ণ কটেজটি পরিত্যক্ত এবং জঙ্গলে ভরে গেছে। অনাদর, অবহেলা আর অযত্নে পড়ে আছে অভিভাবকহীন কটেজটি।
শুনেছি মূল মালিকের মৃত্যুর পর ছেলেরা হাল ধরেন এই টি স্টেটটির। তারা যেহেতু বিশেষ একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন, ফলে এখন অভিভাবকহীন হয়ে পড়েছে এই সাম্রাজ্য। চৈত্র মাসে আকাশ বুকে সাদা মেঘের ভেলা, কোথায় রইলা প্রাণ বন্ধু রাখিয়া গেলা, জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ, ভাই লালকের লাঙ্গল বাঁকা, জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ, যারে দিছি প্রাণ রে দুরন্ত, করলাম রে আমার দেহ কালার লাইগা রে, গান শুনে চলে আসছি আবার। কালা করলাম রে দুরন্ত পরবাসী, নোরে ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও লোকে লোকারণ্য এই আরণ্য। যে যার মতো করে আনন্দ করছে, কেউ দল বেঁধে গান গাইছে, বসে গল্প করছে, আর কেউ বা ছবি তুলে ব্যস্ত সময় পার করছে। আমরাও আমাদের মতো করে সময় কাটিয়ে এবং ফটো সেশন শেষ করে সময় পার করলাম। এই মুহূর্তে আমরা আছি কাজী অ্যান্ড কাজী টি স্টেটে। আর এটা হচ্ছে কাজী অ্যান্ড কাজী গ্রুপের যে টি স্টেট, তার পাশেই একটি রিসোর্ট। এটা বর্তমানে পরিত্যক্ত হয়ে পড়ে আছে, কারণ আপনারা জানেন যে কাজী অ্যান্ড কাজী গ্রুপের যিনি মালিক ছিলেন তিনি মারা গেছেন। মারা যাওয়ার পরে তার ছেলেরা হাল ধরেছিল, আর তারা এখন রাজনৈতিক কারণে, মানে তারা এখন যেহেতু বিগত সরকারের রাজনীতি করতো, ফলে তারা এখন বিতাড়িত এবং পলাতক, তারা এখানে আসেন না। ফলে এই অঞ্চলগুলো সবই পরিত্যক্ত হয়ে পড়ে আছে, অযত্নে অবহেলায় আছে। ফলে রিসোর্টগুলো খুব নোংরা এবং অগোছালো ভগ্নদশায় আছে। আর এটা হলো টি স্টেট, এবং এখানে এখনও পর্যটকরা আসেন, বিশেষ অনুমতি নিয়ে প্রবেশ করা লাগে। আর এই রিসোর্টের কিন্তু নিরাপত্তার জন্যে বাইরে দেখলাম পুলিশ নিয়োজিত আছে। তো ফলে এই জায়গাটা এখন বলতে গেলে অগোছালো। চা বাগানের পাশাপাশি রিসোর্টের যে কটেজগুলো ছিল এখানে আছে, এগুলো এখন তালাবদ্ধ, এবং ওর পাশে যে সিঁড়িগুলো ছিল লেকের পাড়ে, সিঁড়িগুলো হচ্ছে এখন মূলত ভগ্নপ্রায় আর কি। ওইখানে এক টিম আছে, গিটার বাজাচ্ছে আর গান গাচ্ছে, ভালোই লাগছে এটা। ওই লেকের পাড়ে সুন্দর ছিল, কিন্তু সব ভেঙে চুরে গেছে। ওইদিকে ছবি ভালো হচ্ছে দেখলাম। চা বাগানের মধ্যে ছবি ভালো লাগে, ভালো লাগে না? চা বাগানের ছবি তুললে, চা বাগান বৃষ্টি আসলে ভালো লাগে, তখন কিন্তু জু কম হয়, জু হইলো বৃষ্টি আসলে গ্রিন লাগে অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রূপা ছিল না, রূপা এদেরকে সাবধান। আবারও শুরু হলো আমাদের যাত্রা। এবারে আমাদের গন্তব্য পঞ্চগড়ের আরেক জনপ্রিয় গন্তব্য মহারাজার দিঘি। চা বাগানের সবুজ থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি ইতিহাস আর কিংবদন্তিতে মোড়া এক স্থানে। এটা ভোলাগঞ্জ কালো পঞ্চগড় জেলা শহর থেকে প্রায় 16 কিলোমিটার উত্তর পূর্বে সদর উপজেলার অমরখানা ইউনিয়নে ভারত সীমান্ত ঘেঁষা ভিতরগড় এলাকায় প্রায় 1500 বছরের পুরনো মহারাজা দিঘির অবস্থান। মহারাজা দিঘির পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে। এটি প্রায় 54 একর জায়গা জুড়ে অবস্থিত।
দিঘির পাড়সহ আয়তন উত্তর দক্ষিণে 800 গজ ও পূর্ব পশ্চিমে 400 গজ। পাড়ের উচ্চতা প্রায় 20 ফুট। পানির গভীরতা 40 ফুটের বেশি বলে স্থানীয় লোকজনের বিশ্বাস। দিঘির পাড়েই আছে ভ্রাম্যমাণ বিভিন্ন ধরনের খাবারের দোকান। আছে দিঘিতে নৌকা ভ্রমণের ব্যবস্থা। জনপ্রতি ভাড়া 30 টাকা, তবে 10 জন না হলে ছাড়বেন না। আমরা 12 জনের জন্য 250 টাকায় রিজার্ভ করে নিলাম। আমাদের পেট খাই বিদে আমরা এখানে 200 টাকা 200 টাকা ফাইনাল। 200 টাকা উঠবো না বিসমিল্লাহ। আর আমার ওয়েট কম আছে। আমরা এখন আমাদের অফিস কলিগদের নিয়ে পঞ্চগড় মহারাজার দিঘিতে আসছি। এখানে আমরা নৌকা ভ্রমণ করব। আর এখানে একটা মসজিদ আছে সামনে। আর এখানে এসে যারা এই নৌকা ভ্রমণ করে তার নিজস্ব চিন্তাভাবনা বা চাওয়া পাওয়া নিয়ে আল্লাহর কাছে করে, তাহলে আল্লাহ এগুলি সহজে কবুল করে, এরকম নাকি একটা আছে, এখানে রেওয়াজ আছে। তো সবাই চেষ্টা করবেন এখানে এসে দেশের টাকা দেশে রেখে আপনার আক্ষেপ এবং আপনার ইচ্ছা পূর্ণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করা। এই দিঘিতে নৌকা বাইসের ব্যবস্থা আছে, নৌকা চড়ার। এটা হলো ট্রলার আর কি, ইঞ্জিন চালিত নৌকা। আর জনপ্রতি হচ্ছে এরা নেয় 30 টাকা করে, একবার এক পাক দিয়ে নিবি পুরো দিঘিটা। কিন্তু আমরা ওনাদের সাথে আর কি বার্গেনিং করে আর কি ওনাদের সাথে আমরা কথা বলে এটা করেছি হচ্ছে 12 জনের জন্য 250 টাকা। তো আমাদের যাত্রা শুরু হবে এবং এটা 10 মিনিটের একটা ট্যুর হবে আর কি। এই যে আমাদের ভ্রমণ সঙ্গী যারা ছিল সবাই এখানে আছে। ওরে বাবা, ছাতা নেই। ইতিহাস ঘেঁটে ও জনশ্রুতি মতে জানা যায়, প্রায় 25 বর্গমিটার এলাকা জুড়ে ছিল ভিতরগড় দুর্গনগরী। ভিতরগড় দুর্গনগরীর বাইরের বেষ্টনীর উত্তরাংশ, উত্তর পশ্চিমাংশ এবং উত্তর পূর্বাংশ বর্তমানে ভারতের জলপাইগুড়ি জেলার অন্তর্গত হওয়ায় ধারণা করা হয় যে 6ষ্ঠ শতকের শেষে কিংবা 7ম শতকের শুরুতে ভিতরগড় একটি স্বাধীন রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। মহারাজা দিঘির ইট বাঁধানো 10টি ঘাট ও ঘাটের উভয় পাশে ইট ও মাটি দিয়ে নির্মিত সুউচ্চ পাড়ে সবুজ গাছগাছালি, নৈসর্গিক এক দৃশ্য। প্রায় 25 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ঐতিহাসিক ভিতরগড় দুর্গনগরীর দৃশ্যমান স্থাপনার অধিকাংশই কালের বিবর্তনে হারিয়ে গেলেও এখনও টিকে রয়েছে ঐতিহাসিক মহারাজার দিঘি। বিশাল এই দিঘি দেখতে প্রতিদিনই এখানে হাজির হন ভ্রমণ পিয়াসীরা। সমতলের সবুজের চা বাগান বেষ্টিত, ভারত সীমান্ত ঘেঁষা, কোলাহল মুক্ত, গাছগাছালির নিবিড় ছায় ঘেরা ভিতরগড় দুর্গনগরী সহ মহারাজার দিঘি পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে। বিশেষ করে প্রতি বছর শীতের মৌসুমে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আসা পর্যটকদের বেশিরভাগই মহারাজার দৃষ্টিনন্দন দিঘিও ঘুরে যান। দিঘির পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য ও বিস্তীর্ণ জলরাশির ঢেউ আর নানান পাখির কুজনে মোহিত হন তারা। দিঘির চারপাশে সুউচ্চ প্রশস্ত পাড় দিয়ে বৃক্ষরাজির ছায় হেঁটে হেঁটে পর্যটকেরা যেন নিজেদেরকে হারিয়ে ফেলেন প্রকৃতির মধ্যে। কেউ বা নৌকায় ঘুরে বেড়ান দিঘির পানিতে। শীতকালে দিঘির পাড়ের সবুজ গাছগাছালিতে অতিথি পাখির কলকাকলিতে দিঘির পাড়ে তৈরি করে মনোমুগ্ধকর এক পরিবেশ। সেই সঙ্গে দিঘির সৌন্দর্য বাড়িয়েছে এর প্রবেশ পথের দুই পাড়ের 2 সিঁড়ি। প্রতি বছর পহেলা বৈশাখে দিঘির পাড়ে মেলা বসে। মেলায় ঢল নামে নানান বয়সী মানুষের। মাছ ভালোভাবে থাকতো আর বছরে একবার যারা মাছ মারে
বাংলা বন্ধুতে আজকে আরেকটা হচ্ছে প্যারাডাইস, হ্যাঁ এই জন্য ওরা প্র্যাকটিস করে। থাক আর দরকার নেই। না, এখন সময়ের ব্যাপার আর কি, ইন্টারেস্টের থেকে সময়ের ব্যাপার। মহারাজার দিঘি ভ্রমণ শেষে আবারও যাত্রা শুরু হলো আমাদের। এবারের গন্তব্য পঞ্চগড় মুক্তাঞ্চল পার্ক। কিছু দূর এগিয়ে পৌঁছে গেলাম পঞ্চগড় সদর উপজেলাধীন অমরখানা ইউনিয়নের 10 মাইল বাজারের পূর্ব চাওয়াই নদীর তীরে অবস্থিত মুক্তাঞ্চল পার্কে। এটা বীরগড়। চাওয়াই ব্রিজ সংলগ্ন মুক্তাঞ্চল এলাকার সূচনা বিন্দুতে তেঁতুলিয়া মুক্তাঞ্চলকে মুখ্য করে পঞ্চগড় মুক্তাঞ্চল পার্ক স্থাপন করা হয়েছে, যেখানে পঞ্চগড়ের 5টি গড়ের ইতিহাসকে ধারণ করে 5টি আকর্ষণীয় দৃষ্টিনন্দন গোলঘর নির্মাণ করে প্রতিটি গোলঘরকে গড়সমূহের নামাঙ্কিত করা হয়েছে। পার্কে একটি মানচিত্রে মুক্তাঞ্চল ও গড়সমূহের অবস্থান চিত্রায়িত করা আছে। পঞ্চগড় মুক্তাঞ্চল পার্কের মূল আকর্ষণ আই লাভ পঞ্চগড়। স্থাপনাটি দেখে সারা দেশ থেকে আগত পর্যটকগণ পঞ্চগড়ের প্রতি ভালোবাসা প্রদর্শনের পাশাপাশি স্মৃতি ধারণ ও মুক্তাঞ্চলের ইতিহাস সম্পর্কে জানতে পারেন। চাওয়াই নদীর কোল ঘেঁষে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত বাঁধ মুক্তাঞ্চল পার্কের সৌন্দর্য বৃদ্ধি করেছে। মুক্তাঞ্চল পার্কের সন্নিকটে চাওয়াই ব্রিজের অপর পাশে রয়েছে ঐতিহাসিক 1971 মুক্তাঞ্চল ফলক। বেঁধেছে এমন ঘর। পানি গভীর না, নদীটা গভীর না, বাট পানি অনেক স্বচ্ছ। নদীর গভীরতা অনেক কম, কিন্তু পানি খুবই স্বচ্ছ। নদীতে আছে স্রোত। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখাবে পরবর্তীতে অন্য কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।